না, না, এটা কোনোভাবে সম্ভব না। তুমি তো মারা গিয়েছো, তাহলে তুমি আমার সামনে কিভাবে? আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তুমি বলেছিলে না আমাকে ছেড়ে তুমি কোনো দিন যাবে না। এই যে দেখো, আমি এখানে। চলো আমার সাথে। না, না, তুমি চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও। হ্যালো মাই ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সবাইকেই স্বাগত জানাচ্ছি ভয় সিরিজের এপিসোড নাম্বার 2-এ। আজকের এপিসোডটা আমরা ভালোবাসা দিবস স্পেশাল বানিয়েছি, যেখানে গল্পগুলি ভালোবাসারই, কিন্তু এই গল্পগুলি এন্ডিংটা হ্যাপি না। অনেক রহস্য আর অনেক সুপার ন্যাচারাল জিনিস রয়েছে। আচ্ছা, কেমন হবে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো কাউকে ভালোবেসেছিলেন এবং কোনো একটা কারণে বা কোনো একটা অ্যাক্সিডেন্টে সেই দুনিয়ার মায়া ত্যাগ করে, কিন্তু সে আবার ফিরে আসে আপনার জীবনে একটা অতৃপ্ত আত্মা হয়ে, এবং তার ফিরে আসার কারণ হচ্ছে আপনাকে সাথে নিয়ে যাওয়া। অথবা এমন কিছু হলো যে আপনি একজনকে এত পরিমাণে বেশি ভালোবাসেন যে তাকে পাওয়ার জন্য আপনি আপনার ধর্ম ভুলে, সবকিছুই ভুলে কালো জাদুর মতো জঘন্যতম একটি রাস্তার প্রয়োগ করেন, কিন্তু বিধির বিধানে সেই কালো জাদু করেও আপনি তাকে নিজের জীবনে ধরে রাখতে পারেননি। এমনই সব অদ্ভুত ঘটনা নিয়ে আজকের এপিসোডটাকে সাজিয়েছি আমরা। পুরোটা সময় জুড়ে আমি সিয়াম থাকছি আপনাদের সাথে, আর আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। যদি আমাদের এই পর্বগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে, যদি আপনি ফেসবুক থেকে শুনেন তাহলে পেজটাকে একটা লাইক করে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, আর যদি ইউটিউব থেকে শুনেন তাহলে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট দেখাবেন। আর আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একটু রেসপন্স করলে তো ভালোই লাগে, বলেন? তা না হলে এত যে কষ্ট করি, এটা সম্পূর্ণই বৃথা মনে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা সরাসরি প্রথম ঘটনায় চলে যাই। আর প্রথম ঘটনাটি পাঠিয়েছেন মাসুদ ভাই। তো চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। রাত 12:30। অরণি জানালা পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু গাছে গাছে বাতাসের মৃদু শব্দ। আজ ঠিক 3 বছর হলো রাতুলের মৃত্যু হয়েছে। গাড়ি দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তার শরীর, কিন্তু অর্ণির মনে রাতুল আজও জীবিত। আচমকা ফোনের স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠল অর্ণির। নতুন মেসেজ এসেছে, প্রেরক রাতুল। অর্ণির হৃৎপিণ্ড ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে মেসেজটা সে ওপেন করল। মেসেজে লেখা, কেমন আছো? জানি ঘুমাচ্ছ না, জানালা পাশে দাঁড়িয়ে আছো, তাই না? অর্ণি আতঙ্কে চারপাশে তাকালো। এটা কিভাবে সম্ভব? রাতুল তো 3 বছর আগেই মারা গেছে। সে দ্রুত জানলা বন্ধ করতে গিয়ে দেখল রাস্তায় এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা, চেনা গড়ন, অনেকটা রাতুলের মতো। হঠাৎ ফোনে আবারও মেসেজ এলো, ভয় পেও না অর্ণি, আমি তো কথা দিয়েছিলাম তোমায় কখনো ছেড়ে যাব না। আমি ফিরে এসেছি তোমার জন্য।
অর্নি মেসেজটা দেখে চিৎকার করতে গিয়ে অনুভব করলো তার গলাটা যেন বন্ধ হয়ে গেছে। বছর 3 আগের কথা। রাতুল আর অর্নি ছিল কলেজের সবচেয়ে মজার জুটি, কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনায় সবটা বদলে যায়। বিকেলে পুরনো এক বাড়ির সামনে দাঁড়িয়ে তারা হাসাহাসি করছিল। সেই বাড়িটিকে ওই এলাকার সবাই বলতো ভৌতিক বাড়ি। রাতুল তখন মজা করে বলছিল, এই বাড়ি থেকে কিছু নিলে নাকি আত্মা পিছু নেয়। অর্নি হেসে বলেছিল, চলো দেখি চেষ্টা করে। বাড়ির ভেতরে ঢুকে ধুলো মাখায় একটা লাল পাথরের আংটি পেয়েছিল রাতুল। আংটিটা আঙ্গুলে পরে মজা করে বলেছিল, এবার দেখা যাক কে পিছু নেয়। কিন্তু সেই দিন থেকেই অদ্ভুত দুঃস্বপ্ন, অচেনা ছায়া আর অবর্ণীয় আতঙ্ক শুরু হয়েছিল রাতুলের জীবনে। অর্নি পুরনো ডায়েরি খুলে দেখল। রাতুল মৃত্যুর আগে লিখেছিল, আংটিটা নেওয়া ভুল হয়েছে, ও এখন আমাকে ছাড়ছে না। অর্নি এখন জানে রাতুল শুধু প্রেমের জন্য আসেনি, সে এসেছে সেই অশুভ শক্তির সাথে, যে তাকে ছাড়েনি এখন। হঠাৎ দরজায় ধীর ভারী শব্দ, টক টক টক। অর্নি দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই শীতল বাতাস আর পচা গন্ধে ভরে উঠল ঘরটা। সামনে দাঁড়িয়ে আছে রাতুল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা, আর আঙ্গুলে সেই লাল পাথরের আংটিটা। রাতুল মৃদু হাসল আর বলল, আমি ফিরে এসেছি অর্নি, আমাদের প্রেম শেষ করার জন্য নয়, বরং নতুন করে শুরু করতে আসছি। অর্নি জানে রাতুল এখন আর আগে সেই মানুষটি নয়, তার শরীর দখল করেছে এক অশুভ শক্তি, যে তাদের ভালোবাসাকে একটি অভিশাপে পরিণত করেছে। কিন্তু অর্নি হাল ছাড়বে না। সে আবার চলে গেল রাতুলের সেই ডায়েরির কাছে, এবং রাতুলের ডায়েরি থেকে সে পড়েছে, আংটিটা যদি সূরা জিন পরে আগুনে পোড়ানো যায়, তবে সেই দুষ্টু আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু যেই আংটিটা নেয়, তাকে সেই আংটি ছাড়ানোর জন্য বলিদান দিতে হবে। এটা পড়ার পরেও অর্নি সিদ্ধান্ত নেয়, যাই কিছু হোক না কেন, সে রাতুলকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। রাতে ঠিক 3টা। পুরনো সেই ভৌতিক বাড়ির সামনে দাঁড়িয়ে অর্নি, হাতে কোরআন শরীফ, সামনে একটা আগুনের কুণ্ড। আচমকা পেছন থেকে শীতল শ্বাস। সেই শ্বাসটা বলছে, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? অর্নি ঘুরে তাকায়। সে দেখে রাতুল দাঁড়িয়ে আছে, ফ্যাকাশে মুখ, ফাঁকা চোখ। রাতুল বলল, আমি জানি তুমি এখানে কেন এসেছো, কিন্তু আমাদের প্রেমের কি এটাই শেষ অর্নি? অর্নির চোখ ভিজে গেল, আর অর্নি সেই ভিজা ভিজা চোখেই বলল, না, শেষ না, আমি তোমায় মুক্তি দেব। এই বলে অর্নি তার কাঁপা কাঁপা হাতে সূরা জিন পড়া শুরু করলো কোরআন শরীফ থেকে। আর যখনই সে সূরা জিন পড়া শুরু করলো, অন্যদিক দিয়ে রাতুল ছটফট করতে শুরু করে দিল। ছটফট করতে করতে যন্ত্রণায় রাতুল বলল,
থামো, থামো, আমি চলে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এই বলে অনেক আর্তনাদ করতে থাকে রাতুল। অর্নি তারে আর্তনাদ দেখে কেঁদে ওঠে, কিন্তু কি করার আর। তবুও সে তার সূরা পড়া চালিয়ে যায়। সূরা পড়া শেষ করে আংটিটা সে ওই আগুনে ছুঁড়ে দেয়। আগুন লাল থেকে কালো হয়ে যায়। বিকট এক চিৎকারে ভরে ওঠে আশেপাশে। সবকিছু স্বাভাবিক হতে থাকে আস্তে আস্তে। রাতুলের সেই শরীরটা চারপাশ থেকে আলোতে ভরে ওঠে, আর রাতুল স্বাভাবিক হয়ে মৃদু হেসে বলে অর্নিকে, ধন্যবাদ অর্নি, তোমার জন্য এখন আমি মুক্ত। রাতুলের মুখে এই কথা শুনে অর্নির এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার গাল বেয়ে। আর এরপরেই রাতুল ধোঁয়ার সাথে মিশে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকাল হয়ে গেল। অর্নি মাটিতে বসে আছে নিশ্চুপ হয়ে, আকাশের দিকে চেয়ে। হঠাৎ সে খেয়াল করলো তার হাতে মুঠোতে একটি ছোট্ট কাগজ, যেখানে লেখা, ভয় পেও না, ভালোবাসা কখনো মরে না, রাতুল। অর্নি কাগজের লেখাটা দেখে মৃদু হাসি হাসে। কিছুক্ষণ পরেই বাতাসে ভেসে আসে এক চেনা গলার ফিসফিসানি শব্দ, যা বলছিল, আমি তো কথা দিয়েছিলাম তোমায় কখনো ছাড়বো না। ওয়েল, এই ছিল আমাদের প্রথম ঘটনা। কিন্তু সত্যি কথা বলতে মাসুদ ভাই কিছু মনে করবেন না, তবে আপনার গল্পটা সবকিছু ঠিক আছে, কিন্তু গল্পের না কোনো আগামাথা আমি কিছুই বুঝলাম না। আপনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শুনেছি, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এরপর যখন আপনি ঘটনা পাঠাবেন একটু গুছিয়ে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করবেন। আপনার ঘটনায় আমি যেটা বুঝলাম যে একটা আংটি রয়েছিল, একটা কাপল ছিল, যেখানে ছেলের নাম রাতুল, মেয়ের নাম অর্নি। তারা একটা ভৌতিক বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে রাতুল একটা আংটি পরে আসছিল। কিন্তু ঘটনায় আপনার রাতুল কিভাবে মারা গেল সেটাও বিস্তারিতভাবে বলা ছিল না, আর এই আংটির ঘটনাটাও বিস্তারিতভাবে কিছুই বলা ছিল না। ওভারঅল স্টোরিটা মোটামুটি ভালোই। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব নেক্সট থেকে যখনই আপনি ঘটনা পাঠাবেন আরেকটু গুছিয়ে আর বিস্তারিত বলে ঘটনাটা পাঠাবেন। সো আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, যেটি আমাদেরকে পাঠিয়েছেন ঐশী, যেটি একটি কালো জাদুর ঘটনা। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়। দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীঘাট গ্রামে থাকত সোহেল নামের এক শান্ত স্বভাবের ছেলে। সোহেল ছিল খুবই ভদ্র, সহায়ক আর এলাকার সবার প্রিয়। বন্ধুরা যখন দুষ্টামিতে মেতে থাকত সে তখন সবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিত। কিন্তু সোহেলের মন একদিন বন্দী হলো তাবাসসুম নামে তারই এলাকায় থাকা এক মেয়ের প্রেমে। মেয়েটি ছিল অসম্ভব সুন্দর, হাসি খুশি, কিন্তু সোহেলের প্রতি তার একদমই কোনো রকম আগ্রহ ছিল না।
বন্ধুদের উৎসাহে একদিন সোহেল সাহস করে তাবাসসুমকে তার মনের কথা জানায়, কিন্তু কিন্তু তাবাসসুম সোজা না করে দেয়। এরপরও সোহেল বারবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারেই একই উত্তর, না। একসময় সোহেল ভেঙে পড়ে, আর তার বন্ধুরা তার মন খারাপ নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। ঠাট্টা তামাশা যখন শুরু করেছিল, সেই কষ্টে মাঠের ধারে একটি পুরনো গাছের নিচে গিয়ে একা বসে থাকে সোহেল। তখন ছিল গভীর রাত, আর সেই গভীর রাতেই হঠাৎ পিছন থেকে ভাঙা কণ্ঠের একটা আওয়াজ ভেসে আছে। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? সোহেল চমকে উঠে পিছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে এক অচেনা লোক, লম্বা এলোমেলো চুল, ময়লাযুক্ত পোশাক, আর তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তাকে দেখে সোহেল বলল, কে আপনি? লোকটি মৃদু হেসে বলে, আমি ভবঘুরে, তোর দুঃখ আমি জানি। আমি চাইলে তোকে তোর প্রিয় তাবাসসুমের প্রেম পাইয়ে দিতে পারি চিরজীবনের জন্য। সোহেল হঠাৎ করেই অচেনা মানুষের মুখে তাবাসসুমের কথা শুনে চমকে ওঠে এবং সে জিজ্ঞেস করে, আপনি এগুলি কিভাবে জানেন? তখনই লোকটি বলে, কিভাবে জানি সেটা তো না জানলেও চলবে। তুই এখন বল, তুই ওকে পেতে চাস কিনা? তখন সোহেল অবিশ্বাসী চোখে প্রশ্ন জাগে এবং সে জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে কিভাবে আমি তাকে পেতে পারি? তাকে পেতে আমার কি করতে হবে? লোকটি এগিয়ে এসে ফিসফিস করে বলে, আমাকে তোর প্রেমের মূল্য দিতে হবে। তুই যদি সত্যি ওকে চাস, তাহলে ওর কিছু জিনিস আমার হাতে তুলে দিবি। আর হ্যাঁ, শর্ত আছে, 1 সপ্তাহের মধ্যেই আমাকে 15 থেকে 16 বছরের এক কুমারী মেয়ে এনে দিতে হবে তোর, সে জীবিত হোক কিংবা মৃত। যদি না পারিস, তাহলে তোর শাস্তি অবধারিত। এই কথা শুনে সোহেল কিছুক্ষণ চিন্তা করল, কিন্তু বেশিক্ষণ চিন্তা না করেই সে সরাসরি রাজি হয়ে যায় সেই লোকটির প্রস্তাবে। কারণ সোহেলের মাথায় এখন একটাই চিন্তা ছিল, তাবাসসুমকে তার কাছে পাওয়া। প্রিয় মানুষকে পাওয়ার লোভে সে নিজেকে আর সামলাতে পারল না, নিজের বিবেককে সে বিসর্জন দিয়ে দেয়। সেই রাতেই সোহেল বাড়িতে চলে আসে। সোহেলকে সেই লোকটি বলেছিল, তাবাসসুমের কিছু মাথার চুল, তার পুরনো জামার একটু টুকরো, তার পিতার নাম, আর সব থেকে বেশি দরকারি তাবাসসুমের মাসিকের রক্ত। এই সব কিছু সোহেলকে সংগ্রহ করে সে লোকের কাছে নিয়ে যেতে বলা হয়। এরপর থেকেই সোহেল অনেক কষ্ট করে এই জিনিসগুলিকে জোগাড় করার চেষ্টা করে। বিভিন্ন উপায়ে, ছলে বলে, কৌশলে সেই জিনিসগুলিকে সংগ্রহ করতে সক্ষম হয়। আর সব সংগ্রহ করেই সেই দিন রাতেই সোহেল সেই লোকটির কাছে চলে যায়। লোকটির কাছে যাওয়ার পরেই সে লোকটি তার জাদুটোনার কাজ শুরু করে দেয় এবং জাদুটোনার কাজ শেষ হয়ে যাওয়ার পর সে বলে, তোর কাজ হয়ে গিয়েছে, যা বাসায় চলে যা।
কালে কাই দেখবি তাবাসসুম তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই যা বলবি ও তাই শুনবে। যা, কিন্তু শর্তের কথা মনে আছে তো? যদি ভুলে যাস তাহলে কিন্তু তোর আর রক্ষে নেই। এই বলে লোকটা সোহেলকে চলে যেতে বলে, আর সোহেলও বাসায় চলে আসে। পরদিনই তাবাসসুমের আচরণে অদ্ভুত পরিবর্তন আসে। যে মেয়েটি একসময় তাকে ফিরিয়ে দিয়েছিল সেই এখন পাগলের মতো সোহেলকে খুঁজছে। আর সোহেলও যেহেতু সবটাই জানে, সে আর মানা করেনি এবং দুইজনের প্রেমের পূর্ণতা পায় তাদের বিয়ের মাধ্যমে। কিন্তু সব গল্পের তো হ্যাপি এন্ডিং হয় না, তেমনি এই গল্পেরও এখনো শেষ হয়নি। সোহেল তাবাসসুমকে পেয়েছে ঠিকই এবং তাকে পেয়ে সরাসরি বিয়েও করে সারা জীবন নিজের জন্য করে রেখেছে, কিন্তু সে ভুলে গিয়েছিল সেই পাগলধারী লোকের সাথে চুক্তির কথা, যে লোকটি তার কাছে একটি 15-16 বছরের কিশোরীর জীবিত অথবা মৃতদেহ চেয়েছিল। এরপরেই সপ্তাহখানেক কেটে যায়, আর এরই মাঝে একদিন রাতে হঠাৎ করে সোহেল স্বপ্নে দেখে সেই লোকটি তীব্র রাগে চিৎকার করছে, তুই চুক্তি ভাঙছিস, তোরকে শাস্তি পেতেই হবে। যার জন্যই বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, সে আর বাঁচবে না। সোহেল ঘুম থেকে উঠে চিৎকার করে পাশে তাকিয়ে দেখে তাবাসসুম তার পাশে নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে আছে। সে একটু ঘাবড়ে যায়, তার মনে পড়ে যায় সে চুক্তির কথা, কিন্তু সে তো কিছুই করতে পারে না। পরের দিন থেকে তাবাসসুমের আচরণ অস্বাভাবিক হতে থাকে। সে কোনো কারণ ছাড়াই কাঁদে, চিৎকার করে, নিজেকে নিজে আঘাত করে। তার এই অদ্ভুত আচরণ দেখে বাড়ির মানুষজন কবিরাজ ডাকে। কবিরাজ তাকে পরীক্ষা নিরীক্ষা করে এটা জানায় মেয়েটির ওপর ভয়ানক মরণ কালো জাদু করা হয়েছে, আর এর পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই নয়। আমি চাইলেও আর কিছু করতে পারবো না। এই বলেই কবিরাজ চলে যায়। সে কবিরাজের পর আরো অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু সবারই একটাই কথা যে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই সম্ভব না। এরই মাঝে একদিন হঠাৎ করেই তাবাসসুম মারা যায়। তাবাসসুমের এই অস্বাভাবিক মৃত্যুতে সোহেল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। সে পাগল হয়ে যায়। পাগল হয়ে সে সেই লোকটিকে যে এখানে সেখানে খুঁজে বেড়ায়, কিন্তু সেই লোকটাকে আর পায় না। তার এই ভালোবাসা যা ছিল পবিত্র, কিন্তু একটা অভিশপ্ত চুক্তির ফাঁদে পড়ে তার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। অল রাইট ঐশী আপু, হোয়াট এ স্টোরি।
অনেক 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 সুন্দর স্টোরি ছিল, অনেক বেশি গা শিউরে ওঠা ঘটনা ছিল। তবে আপনার ঘটনাটা সত্যি অনেক ভাবায় যে জোর করে কি আসলে ভালোবাসা হয়, আর জোর করে ভালোবাসার পরিণাম যে ভালো হয় না সেইটা বুঝতে পারা গেল আপনার এই ঘটনায়। থ্যাংক ইউ সো 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 মাচ ফর ইউর স্টোরি আপু। আশা করি আরও এরকম অনেক ঘটনা আপনি আমাদেরকে দিবেন। আর একটু গুছিয়ে যদি ফিনিশিংটা করতেন, কারণ ফিনিশিংয়ে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো ফিনিশিংটা একটু দেখে নেবেন, আর দাড়ি কমাগুলি কাইন্ডলি একটু ঠিকঠাক করে নেবেন। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আর আমরা চলে যাই আমাদের তৃতীয় ঘটনায়। পাহাড়ের গা বেয়ে ছোট্ট গ্রাম চন্দ্রগাঁও। সেই গ্রামে অন্ধকারে ডুবে থাকা পথে ধীরে ধীরে হাঁটছে 12 বছরের ইমরান। গায়ে ছেঁড়া সোয়েটার, কাঁধে পুরনো ব্যাগ। বাবা মা নেই, চাচার বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে তাকে। আজ রাতে আশ্রয়ের খোঁজে সে ছুটছে পাহাড়ের দিকে। পথে হঠাৎ কুয়াশা ঘন হয়ে এলো। ইমরান একটু আশ্চর্য হয়ে থমকে দাঁড়ালো আর বলল, কে? সামনে কুয়াশার মধ্যে আবছা এক মেয়ের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। সে বয়সে ইমরানের সমান দেখে মনে হলো। গায়ে সাদা পোশাক, লম্বা তার চুল। তাকে দেখে ইমরান ভয়ে ভয়ে বলল, তুমি কে? মেয়েটি মৃদু হেসে বলল, আমি মায়া। তুমি একা যাচ্ছ কেন? সেটা বললে ইমরান বলে, আমার তো কেউ নেই। মায়া করুণ চোখে তাকালো তার দিকে, তারপর বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমায় একা হতে দেব না। কিন্তু তার এই কথা শুনে ইমরান দ্বিধা করল। কিন্তু মায়ার কণ্ঠে এমন এক শান্তি কাজ করল ইমরানের যে সে রাজি হয়ে গেল। তারা পাহাড়ের গহীনে হারিয়ে গেল কুয়াশার ভিতরে। পাহাড়ের পেছনে একটা ছোট্ট কুঠির, চারপাশে জ্বলজ্বল করছে অদ্ভুত নীল আলো। মায়া ইমরানকে নিয়ে ভেতরে ঢুকলো। এখানে থাকো, এখানে তোমায় কেউ কষ্ট দেবে না। ইমরান বিছানায় বসতেই চোখে ঘুম চলে এলো। সকালে ঘুম ভাঙতেই দেখে টেবিলে গরম রুটি আর মধু। আর পাশে তাকিয়ে দেখে মায়া মৃদু হাসছে। ইমরান বলল, তুমি কে? তুমি কিভাবে এখানে একা থাকো? মায়া চোখ নামিয়ে বলল, আমি মানুষ নই ইমরান, আমি পড়ি। পাহাড়ের অভিশপ্ত রাজ্য থেকে পালিয়ে এসেছি আমি। এইটা শুনে ইমরান ভয়ে কেঁপে উঠল, কিন্তু মায়ার সরল চেহারা দেখে সে নিজেকে সামলে নিল আর বলল, তাহলে আমাকে সাহায্য করছো কেন? তখন মায়া বলল, কারণ তুমিও একা, আমিও একা। আরো কিছু সময় চলে যাওয়ার পরেই তাদের দুজনের ভিতরে একটি সুন্দর বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল। মায়া ইমরানকে পাহাড়, গাছ, ফুলের জগতে
ঘুরিয়ে দেখালো। ইমরান প্রথমবার জীবনের আনন্দ পেতে লাগলো। কিন্তু এক রাতে কুটিরের বাইরে কুয়াশায় দেখা গেল ছায়া। সে ছায়া দেখে মায়া আতঙ্ক হয়ে বলল, ওরা ওরা আমাকে খুঁজে পেয়েছে। তখন ইমরান বলল, ওরা 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 মানে কারা? তখন মায়া বলল, পরীদের রাজা। আমি পাহাড়ের অভিশাপ ভেঙে মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু ওরা এটা চায়নি, তাই ওরা আমাকে সাথে করে নিয়ে যেতে এসেছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা কালো পোশাকের এক পরী। তার চোখ আগুনের মতো লাল, যেন এখনই চোখ থেকে আগুন বেরিয়ে পড়বে। সেই কালো পোশাক পরা পরীটি তখন মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া, তুমি অভিশাপ ভাঙার চেষ্টা করেছ, এখন তোমার শাস্তি মৃত্যু। ঠিক তখনই ইমরান মায়ার সামনে দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে বলল, না, ওকে একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। এইটা শুনে কালো পরী উচ্চস্বরে হাসল এবং বলল, একটা সাধারণ মানুষ তুই কি করবি আবার? এই বলে ইমরানকে ধাক্কা দিয়ে ফেলে দিল সেই কালো পোশাক পরিহিত পরীটি। ইমরানের এই অবস্থা দেখে মায়া কেঁদে উঠল আর বলল, আমাকে আমাকে নিয়ে যাও, কিন্তু তাও ওকে কিছু করো না। মায়ার এই কথা শুনে কালো পরী মায়ার হাত ধরে তাকে বাইরে নিয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল। কালো পোশাক পরা সে পরীর ধাক্কা খেয়ে এতক্ষণ অজ্ঞান হয়েছিল ইমরান। তার যখন জ্ঞান ফিরল, সে নিস্তব্ধ হয়ে বসে থাকল। এরপরেই সকাল হলো। ইমরানের পাহাড়ের চূড়ায় গিয়ে দেখল মায়ার সাদা পোশাকের একটা অংশ সে কুয়াশায় উঠছে। সেটি ধরতে ধরতেই হঠাৎ একটা জায়গায় যে একটা নোট দেখল, যা পড়ে আছে মাটিতে। সে কাগজের নোটটা হাতে উঠিয়ে ইমরান দেখল সেখানে মায়া তার জন্য লিখে গেছে, ইমরান, তোমার জন্য আমার বন্ধুত্ব ছিল সত্যি, কিন্তু আমি আর মানুষ হতে পারলাম না। যতদিন কুয়াশা থাকবে আমি তোমার পাশে থাকব। ইতি মায়া। ইমরানের লেখাটা দেখে কাঁদতে কাঁদতে কুয়াশার দিকে তাকাল। ঠিক তখনই বাতাসে মৃদু ফিসফিস ভাবে ভেসে এলো একটি শব্দ, ইমরান, আমি আছি তোমার পাশে সবসময়। ওয়েল ওয়েল ওয়েল, এরই সাথে শেষ হলো আমাদের তৃতীয় ঘটনা। ঘটনাটার ব্যাপারে বলতে গেলে ঘটনাটা সিম্পল, একটু ইউনিক লেগেছে আমার কাছে, তবে তেমন একটা ভয় লাগলো না, যদিও ওরকম ইন্টারেস্ট ছিল না। তারপরও থ্যাংক ইউ সো মাচ আপনাকে ঘটনাটা পাঠানোর জন্য। আশা করি পরবর্তীতে যখন আপনি আরও ঘটনা পাঠাবেন, আপনি আরও সুন্দর আর একটু ভয়ঙ্কর রকমের কোনো ঘটনা পাঠাবেন। তো চলে যাব আমাদের সর্বশেষ ঘটনা আজকের, যেটি হচ্ছে একটি জিনের ব্যাপারে, আর সে নাকি আশিক জিন। তো চলুন শুনে আসি আমাদের সেই আশিক জিনের ঘটনাটা।
আসসালামু আলাইকুম সিয়াম ভাই, আশা করি আপনিও ভয় সিরিজের সকল লিসেনাররা অনেক ভালো আছেন। আমি ঋতু বলছি আলোক দিয়া ঝালুকাঠি থেকে। আজকে আপনাদের যে ঘটনাটি বলবো, ঘটনাটি ঘটে আমার খালাতো বোন সুমাইয়ার সাথে। সুমাইয়া ছোট থেকে ছিল আমাদের ফ্যামিলির সবচেয়ে সুন্দরী মেয়ে। সবার খুব আদরেরও ছিল সে। দুধের মতো গায়ের রং, হরিণের মতো চোখ, এক কথায় যে কেউই দেখলে পছন্দ হয়ে যাবে তোকে। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওর আর আমার বয়সের পার্থক্য মাত্র 8 বছরের বড়। আর ওর সাথে ছিল আমার বন্ধুর মতো সম্পর্ক। একটা জিনিস আমি ছোট থাকতে দেখতাম যে কোনো ছেলের সাথে কথা বলতো না ও, আর ছেলেদের থেকেই কেন জানি খুব দূরে দূরে থাকতো। আর যদি কোনো ছেলে ওকে কখনো বিরক্ত করত, তাহলে ঠিক পরের দিনই সে ছেলের কোনো না কোনো ক্ষতি হতো। একবার এক ঘটনা ঘটে যখন আমরা ক্লাস 9-এ ছিলাম এবং ও আর আমি একসাথে বাড়ির দিকে কলেজ থেকে ফিরছিলাম। ও বলে নেওয়া ভালো, আমি আর ও একই স্কুলে পড়তাম, ইভেন কলেজও আমাদের একই ছিল। তো একসাথে বাসায় আসার সময় হঠাৎ একটা ছেলে আসে হাতে ফুল নিয়ে এবং এসে সে সুমাইয়াকে প্রপোজ করে। কিন্তু বরাবরের মতো সুমাইয়া ছেলেটাকে ইগনোর করে চলে আসে। কিন্তু ছেলেটি হঠাৎ করে পিছন থেকে এসে সুমাইয়ার হাত ধরে বসে, আর এতে সুমাইয়া প্রচুর পরিমাণে রাগ করে এবং আমি কিছু বলতে যাব তখনই ও আমাকে থামিয়ে আমার হাত ধরে চলে আসে বাসায়। পরের দিন আমরা স্কুলে যেয়ে দেখি সেই ছেলেটা আজকে আসেনি। এর আগে আমি সুমাইয়াকে বলেছিলাম আমরা স্কুলে যেয়ে প্রিন্সিপাল স্যারের কাছে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করব, কিন্তু ছেলেটা তো আসেইনি। তো কিছুক্ষণ পর হঠাৎ করে একটি ছেলে আসলো আর আমাকে বলল, আপু আপনার সাথে কি একটু কথা বলতে পারি? তো আমি সুমাইয়ার দিকে তাকালাম এবং তাকে বললাম যে দাঁড়া, যে দেখি কি বলে। যদি কালকের মতো আমার সাথে কিছু করার চেষ্টা করে তাহলে আজকে ওদের খবর আছে। কিন্তু আমি যখন গেলাম, ছেলেটা হঠাৎ করে বলল, আপু আসলে আমি রাসেলের বন্ধু। রাসেল ছিল গতকাল সেই ছেলেটা যে সুমাইয়াকে বিরক্ত করেছিল, আর সেই ছেলেটা আমাদের স্কুলেই পড়তো। তো আমি বললাম, হ্যাঁ বলো কি বলবে। তো সেই ছেলেটা তখন বলে, গতকাল সুমাইয়া আপুর সাথে কথা বলার পর ও যখন বাসায় যায়, রাতে ঘুমানোর সময় একজন মানুষের মতো অবয়ব নাকি ওর বুকের উপর বসে আর ওকে অনেক পরিমাণে মারধর করে, আর বলে যে যদি সুমাইয়ার আশেপাশে দেখি তাহলে একদম মেরে ফেলব। তো রাসেল সুমাইয়ার কাছে তার গতকালকের জন্য ক্ষমা চেয়েছে আর মাফ করে দিতে বলল তাকে। এরকম আরো অনেক রকমের ঘটনা হয়েছিল, আর ওই ঘটনাটা জানাজানি হওয়ার পরেই সুমাইয়ার থেকে অনেক ছেলেরাই দূরে দূরে থাকতো, সাহস পেত না। যাই হোক, এরপর আমরা কলেজে ভর্তি হই এবং খালাখালুর ডিসিশন নেন যে এইবার তার মেয়েকে তারা বিয়ে দিয়ে দিবে। বলে রাখা ভালো, সুমাইয়া ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তো যেহেতু সুমাইয়া দেখতে খুব সুন্দর ছিল আর খুব ভদ্র স্বভাবের ছিল, তার জন্য প্রচুর বিয়ের সম্বন্ধ আসতে থাকে। কিন্তু কোনোটাই না বিয়ে পর্যন্ত আর যাচ্ছিলই না। কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যেত। কিন্তু বিষয়টা খালার কাছে একটু অস্বাভাবিক লাগে, যেখানে তাদের মেয়ের তো সবই ঠিক আছে, তাহলে তার বিয়েতে এত বাধা কেন আসছে? এভাবেই দেখতে দেখতে প্রায় বছরখানেক সময় চলে যায়, কিন্তু এর ভিতরেও সুমাইয়ার বিয়ের কোনো কিছুই হয় না। এইসব দেখে এবার খালা
খালুকে একজন হুজুরের সাথে দেখা করে বিষয়টা নিয়ে কথা বলতে বলে। তো খালু একজন ইমাম সাহেবের সাথে যেয়ে বিষয়টি নিয়ে কথা বলে এবং ইমাম সাহেব একজন হুজুরের সন্ধান দেন, যিনি এইসব সমস্যার সমাধান করেন রুকাইয়ার মাধ্যমে। তো খালু সেই লোকের কাছে যান এবং বলেন পরের দিন যাতে তাদের বাসায় আসে। পরের দিন সেই লোক তাদের বাসায় আসে এবং সব চেক করার পর সে জানায় সুমাইয়ার ওপর নাকি একটি বদ জিনের নজর আছে। তো এরপর ওদিনই রাত্রে উনি একটি আসর তৈরি করলেন এবং গোল বৃত্তের মাঝখানে সুমাইয়াকে বসানো হলো। এরপর হুজুর কিছু সূরা পড়ে একটা পানি ভরা গ্লাসে ফু দিয়ে সেই পানি সুমাইয়ার দিকে ছিটিয়ে দিলেই সুমাইয়া অদ্ভুত আচরণ করা শুরু করে এবং ছটফট করতে থাকে। এভাবে ছটফট করতে করতে একসময় সে মাথা নামিয়ে শান্ত হয়ে বসে। ঠিক তখনই হুজুর জিজ্ঞেস করে, কে তুই? এই মেয়ের পেছনে পড়ে আছিস কেন? তখন সুমাইয়া সেই হুজুরের দিকে তাকায়। ওর চেহারা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, ফ্যাকাশে মুখ, চোখগুলি আগুনের মতো লাল আর চুলগুলি এলোমেলো। এরপর সুমাইয়া পুরুষ কণ্ঠে বলতে লাগলো, তোর তো সাহস কম না, তুই আমার কাছে জিজ্ঞাসা করছিস? এখনই বলছি চলে যা হুজুর, না হলে কিন্তু খুব খারাপ হবে। তখন হুজুর বলে, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে চুপচাপ, না হলে এখনই তোকে বোতলে বন্দি করে ফেলব। এরপর আবার পানি ছিটিয়ে দেয় আর সুমাইয়ার ভিতরে থাকা জিনটি চিৎকার করে ওঠে আর বলতে থাকে, থাম থাম হুজুর, আমি সব বলছি, থাম। আমার নাম জাহিয়া। আমার নাম জাহিরা। আমি ওর বাসার সামনে বাস ছাড়াতে থাকি। যখনই সুমাইয়াকে আমি প্রথমবার দেখি সেই ছোট্টবেলায়, সেদিন থেকেই ওরে আমি পছন্দ করি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তাই ছোটবেলা থেকেই ওর থেকে আমি সমস্ত ছেলেকে দূরে দূরে রেখেছি। সবসময় ওকে আমি হেফাজত করেছি। কোনো ছেলে ওরে বিরক্ত করলে সেই দিনই ছেলেকে যে আমি শাস্তি দিয়ে আসি। আর সুমাইয়াকে চাই, আমার ওকে চাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। জিনের মুখে সব শুনে হুজুর বলে, মানুষের সাথে জিনের বিয়ে হওয়া অসম্ভব, এর চেয়ে ভালো হবে তুই চলে যাও রে ছেলে। তখন জিনটি বলে, ছেড়ে যাওয়ার জন্য এতদিন আমি পিছে পড়েছিলাম নাকি? আমি ওরে আমার ছাড়া আর কারো হতে দিব না। তার জন্য ওর সমস্ত বিয়ের সম্বন্ধ আমি নষ্ট করে দিই। আর তুই বললি কি আমি ওকে ছেড়ে দিব নাকি? এত সহজ? আমি ওকে কোনো দিনও ছাড়ব। তখন হুজুর বলে, ভালো করে বলছি ছেড়ে দে, না হলে আমার কাছে কিন্তু অন্য উপায়ও আছে। তখন জিনটি বলে, তুই যা খুশি তাই কর, আমি ওকে ছাড়বো না। এটা শুনে হুজুর রাগান্বিত হয়ে বলল, যাবি না তুই? দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছে আমি। এইটা বলে সে তার দোয়া দরুদ পড়ে রুকাইয়া করা শুরু করলো এবং অনেকক্ষণ রুকাইয়া করার পর জিনটি সুমাইয়ার শরীর থেকে অবশেষে ছেড়ে চলে গেল। আর ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই সুমাইয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। পরে ওকে ধরে সবাই
ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ঘরের মানুষজন সবাই মনে করে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু হুজুর জানায় এখনো কোনো কিছুরই সমাধান হয়নি। আমি শুধু তাকে তাড়াতে পেরেছি। এই জিনদেরকে মূলত বলা হয় আশিক জিন। এদের স্বভাবই এমন হয় যে তারা জিন হয়ে মেয়ে মানুষের সাথে সম্পর্ক করতে চায়, তাদেরকে খুব জ্বালায়। এই বলে সে সুমাইয়ার আব্বু মানে আমার খালুজানের হাতে একটি তাবিজ দেন আর বলেন এটা ওর হাতে পরিয়ে রাখবেন টানা 6 মাস। এর ভিতরে যাতে এই তাবিজটা ওর হাত থেকে খোলা না হয়, তাহলে কিন্তু এই জিন আবার ওর ওপর ভর করবে, আর এইবার ভর করলে ওকে ছাড়ানো কিন্তু আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। আর এমনও হতে পারে যদি এইবার ওর ওপর ভর করে তাহলে ওকে সেই জিনের সাথে করে নিয়ে যাবে। এভাবেই সবকিছু চলতে লাগলো স্বাভাবিকভাবেই। সুমাইয়ার হাতে এখনো ওই তাবিজটা পরানো আছে, আর সুমাইয়ার লাইফ থেকে সেই আশিক জিনটা চিরতরে বিদায় হয়ে যায়। এর কয়দিন পরেই সুমাইয়ার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে। ছেলে ছিলেন একজন আলেম এবং মাদ্রাসায় ছাত্রছাত্রীদের কুরআন শিখাতেন। ছেলেকে দেখে সুমাইয়ার ফ্যামিলির সবারই ছেলেটাকে খুব পছন্দ হয় এবং দুই পরিবারের সম্মতিতেই তাদের একদিন বিয়েও হয়ে যায়। যদিও ছেলের বাড়ির সবাইকেই সুমাইয়ার এই ব্যাপারটা জানানো হয়, কিন্তু যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয় সেই ছেলে বলে বিয়ের পর ওনার হেফাজতের দায়িত্ব আমার, তাই আপনি চিন্তা করবেন না, আমি সবসময় ওনাকে আমার হেফাজতেই রাখবো। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আর সুমাইয়া আপনার পরিবারের জন্য সবার জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ওয়াও, হোয়াট এ স্টোরি। আশিক জিনের অত্যাচার, হ্যাঁ, খুব সুন্দর একটা ঘটনা ছিল। ঋতু আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর ঘটনার জন্য। আর এরই সাথে শেষ হয়ে গেল আমাদের ভয় সিরিজের এপিসোড 2। পরবর্তী এপিসোডের জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আর সেইটার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো আজকের ঘটনাগুলি, আর পরবর্তীতে আপনি কি কি টাইপের ঘটনা শুনতে চান বা হোয়াট এভার আপনি যাই বলতে চান না কেন সেটা কমেন্ট করে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনিও চান আপনার সাথে ঘটা কোনো সুপার ন্যাচারাল ঘটনা শেয়ার করতে, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মেইলে আপনার ঘটনাটি সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন, আর ভয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।